আজ বীরভূমে বৈঠকে অভিষেক সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রামপুরহাটে জেলার কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন। তারাপীঠ মন্দিরে পুজো দেবেন অভিষেক এবং তারপরেই বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম এবং বোলপুর এই দুটি লোকসভা কেন্দ্রে কোন ইকুয়েশন কোন অঙ্কে বাজিমাত করবেন সেই সব টিপস দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনা চলবে কোথায় শক্তি কম, কোথায় শক্তি আরো বাড়াতে হবে। বীরভূমের এই সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে থাকবে আমাদের, এবং কি বার্তা দেন তিনি, কি গাইডলাইন তৈরি করে দেন দলের কর্মী সমর্থকদের, নজরে থাকবেন। রাজ্য কমিশনের স্পেশাল অবজারভার রাজ্যে এসেছেন, স্পেশাল জেনারেল অবজারভার অলোক সিনহা। এই স্পেশাল অবজারভারের সঙ্গে সিইওর বৈঠক আজই। কি হবে এই বৈঠকে? স্পেশাল অবজারভারের সঙ্গে সিইওর বৈঠক। মৈত্রেয়ী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, এই বৈঠকে কি কি বিষয়ে কথা হবে? দেখো, স্পেশাল জেনারেল অবজারভার অলোক সিনহা তিনি কিছুক্ষণ আগেই শহরে এসে পৌঁছেছেন এবং তিনি যেখানে থাকছেন যে জায়গা বাসভবনে, সেখানে সিইওর সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা আছে। সিইও তার সাথে দেখা করতে যাবেন এবং প্রাথমিকভাবে স্পেশাল অবজারভার তিনি তারা আসার আগে সমস্ত রিপোর্ট চেয়েছিলেন, অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্টের বিস্তারিত তথ্য চেয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গেই রাজ্যের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং কি কি কোন কোন দিকগুলো দেখা দরকার এবং পরবর্তীকালে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কি কি পদক্ষেপ তিনি করতে চান সে বিষয়ে একটি প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সিইওর সঙ্গে বৈঠকে। অতনু, ধন্যবাদ। হিঙ্গলগঞ্জে ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ। পুরনো একটা ফেরিঘাট ছিল, কিন্তু সেই ফেরিঘাট ভেঙে যাওয়ার পর নতুন করে আর কোনো ফেরিঘাট মেলেনি, সেই ফেরিঘাট সারানো হয়নি। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, ডাসা নদীর পারঘাটায় এই যে মানুষের বিক্ষোভ, এই ফেরিঘাট কতদিন হলো পুরনো ফেরিঘাট ভেঙে গিয়েছে? দেখো অতনুরা, প্রথমেই বলি যে এই যে এলাকার মানুষ এই যে বিক্ষোভ দেখাচ্ছে তাদের যেটা দাবি যে প্রায় 14 থেকে 15 বছর এই ফেরিঘাটটা ভেঙে রয়েছে। এলাকার মানুষ বহুবার হিঙ্গলগঞ্জের যে বিধায়ক দেবেশ মন্ডল সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি প্রশাসনিক আধিকারিকদেরকে বহুবার জানিয়েছে, কিন্তু এই ফেরিঘাটের সংস্কারের কোন রকম আশ্বাস মিলেছে, কিন্তু ফেরিঘাট সংস্কারের কোন রকম সংস্কার হয়নি। এরপর আজকে তারা সকলে একসঙ্গে মিলিত হয়ে যেসব নদীর পারপারে যেসব যাত্রী তারা এবং এলাকার মানুষ সবাই একজোট হয়ে নদীর ঘাটে তারা বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি অবিলম্বে এই যে ফেরিঘাট, এই ফেরিঘাট ঠিক করতে হবে, সারাই করতে হবে, না হলে নতুন করে ফেরিঘাট তৈরি করতে হবে। তার কারণ এখানে যে লাইটের যে সিমেন্টের যে পোস্ট ভাঙা, সেই পোস্ট ভাঙা পাকিয়ে সেখান দিয়েই ঝুঁকির পারাপার করতে হয়। এলাকার মানুষ পড়ে যায়, বাইক পড়ে যায়, সাইকেল পড়ে যায়, ছাত্রছাত্রীরা যখন তখন দুর্ঘটনা ঘটে। বহু এখানকার যে স্থানীয় মানুষ যারা রোগী, যাদেরকে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হয়, রাত্রিরে দুর্ঘটনা ঘটে। সেই কারণে বহুবার মানুষ জানিয়েও কোনো ফল হয়নি, যে যার ফলস্বরূপ আজকে এই বিক্ষোভের পরেই কিন্তু দেবেশ মন্ডল, যিনি এখানকার হিঙ্গলগঞ্জের বিধায়ক, তিনি যেটা জানিয়েছেন যে তিনি এইরকম নদীর যেসব ঘাটগুলো, হিঙ্গলগঞ্জের যেসব নদীর বেহাল ঘাট রয়েছে তার প্রপোজাল তিনি পাঠিয়েছে এবং এইসব ঘাটগুলো সিমেন্টের ঘাট তৈরি হবে না, এখানে সব হচ্ছে চেকি তৈরি হবে, লোহার চেকি, বড় বড় চেকি তৈরি হবে, যে কারণে একটু সময় লাগছে। তবে আর কিছুদিনের মধ্যে এইসব ঘাট যেটি হয় তা তৈরি হবে। ধন্যবাদ। 12 বছর 13 বছর হলো আমাদের গ্রামের মানুষের ক্ষোভ আন্দোলন, এখানে প্রচুর মানুষ পার হয়। আজকের আমরা ক্ষমতাসীন এমএলএ কেও আমরা বলেছি, মানুষ এখানটায় পারাপারের ক্ষেত্রে যা অসুবিধার শিকার হচ্ছে, মানে আমরা ইমিডিয়েটলি চাইছি যাতে যেটিটা পুনর্নির্মাণ কাজ হয়। আমরা এই আন্দোলন আজকে 10 বছর ধরে করছি, আগামী দিনেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যেখানে খারাপ কিছু আছে সেখানে মানুষের একটা ক্ষোভ হতে পারে,
কিন্তু এটাও মানতে হবে যে একেবারে সবটাই সব জায়গায় সব করে ফেলা যায় না। এইগুলো ক্ষত হয়েছে সেগুলোকে আগামী দিনে ভাসমান জেটিতে নিয়ে যেতে চাইছি। আমরা ওই বারবার ওই কংক্রিটের জেটি করছি বা ইট দিয়ে জেটি করছি, ওগুলো থাকছে না। মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন বলে তার আবেগে সেই কথাটা বলেছে, এটা তো মানুষ তার ন্যায্য দাবির কথা বলাটা তো কখনো অন্যায় না। জলপাইগুড়িতে ত্রাণ নিয়ে বিক্ষোভ, ক্ষোভের মুখে বিডিও অফিসের কর্মীরা। ত্রাণ নিয়ে ক্ষোভ, কেন ক্ষোভ? দক্ষিণ সুকান্তনগরে, জলপাইগুড়ির তিস্তা পার্শ্বে দক্ষিণ সুকান্তনগর। আমরা দেখিয়েছিলাম মানুষের মধ্যে আতঙ্ক। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু রয়েছেন। শান্তনু, কেন ক্ষোভ? ত্রাণ কি পর্যাপ্ত নয়, নাকি ত্রাণ ঠিক মতো বিলি হচ্ছে না বলে অভিযোগ করছেন তারা? দেখো, রবিবার বিকেলে যে বিধ্বংসী ঝড় হয়েছে তাতে কিন্তু বিরাট অংশের ক্ষতি হয়েছে দক্ষিণ সুকান্তনগর এলাকায়। এই এলাকায় 1.5 শতাধিক বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব মানুষের অভিযোগ যে রোববার বিকেলের পর থেকে এই পর্যন্ত সেই অর্থে তারা কোনো ত্রাণ সাহায্য পায়নি। কিন্তু প্রশাসনিকভাবে বিভিন্নভাবে বলা হচ্ছে যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। আজ সকালে বিডিও অফিস থেকে কয়েকজন প্রতিনিধি এসেছিলেন, সঙ্গে জয়েন্ট বিডিও ছিলেন। তারা ত্রাণ নিয়ে আসেন এবং তাদের গ্রামবাসীদের অভিযোগ 6 জনের ত্রাণ নিয়ে আসে, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 শতাধিক পরিবার। সেখানে 6 জনের জন্য ত্রাণ নিয়েছে, যাদের মধ্যে 2 জন আগে এর আগে এই ত্রাণ পেয়েছিল এবং ত্রাণ পাওয়ার যোগ্য না, এরকম রয়েছে আরো 4 জন। অর্থাৎ এই ত্রাণ নিয়ে বৈষম্য হচ্ছে, যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের দেওয়া হচ্ছে না। এই অভিযোগকে ঘিরে কিন্তু তারা ঘেরাও করে রাখেন বিডিও অফিসের কর্মীদের এবং কিছুক্ষণ পরে তারা পথ অবরোধ পর্যন্ত করেন। এখন প্রশাসনের পুলিশ দিয়েছে, প্রশাসন কি করে এবার। ধন্যবাদ শান্তনু। মামলার পর ফির বিজেপিকে নিশানা করলেন মহুয়া মৈত্র। এক্স স্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে খোঁচা দিলেন। কি লিখলেন? লিখলেন, খোলা আছে বিজেপির দ্বার, চলে এসো, নয়তো এবার তিহার। অর্থাৎ হয় বিজেপিতে যোগ দিতে হবে, তা না হলে তিহারে যেতে হবে। ঠিক এভাবেই কটাক্ষ করলেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহুয়া মৈত্র। কতটা তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই ইডি মামলা, আর্থিক তছরূপের মামলা করেছে, তারপর আজকের এই এক্স হ্যান্ডেলের পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ জানবো। মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, অতটা দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহুয়া মৈত্রর আজকের এই টুইটটা। এবং এই টুইটটার ঠিক আগেই তিনি আরো একটি পোস্ট করেছেন, যেখানে কিন্তু তিনি উল্লেখ করছেন যে মোট 2014 সাল থেকে যদি দেখা যায় যে 25 জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে কারাপশন চার্জ এসেছিল তারা বিজেপিতে যোগ দিয়েছেন এবং তার মধ্যে 3 জন ইতিমধ্যেই ছাড় পেয়ে গিয়েছেন। ফলে এবং গতকালও আমরা দেখেছি যে আতাশি, আপ নেত্রী আতাশি, তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তাকে অফার দেওয়া হচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য, না হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। ফলে সার্বিকভাবে যদি এই ক্রোনোলজিটা দেখা যায় তাহলে দেখা যাবে যে অভিযোগটা তৃণমূলের তরফ থেকে এবং বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে আসছে যে কারাপশন চার্জেস তাদের উপর উঠছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে অফার দেওয়া হচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং যদি তারা যোগ না দেন তাহলে তাদেরকে জেলে বন্দী করা হচ্ছে। যেমন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ একাধিকবারই আমরা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ মহুয়া করছেন বারবার। গতকালই দেখা গেল আরেক কেন্দ্রীয় এজেন্সি মামলা করেছে মহুয়ার বিরুদ্ধে। মহুয়া মামলায় নয়া মোড় বলা হচ্ছে, তার কারণ এবার আর্থিক তছরূপের মামলা ইডির, আর সেই ইডির মামলাতেই গ্রেপ্তারির আশঙ্কা। তাহলে কৌশল কি মনে করছেন মহুয়া মৈত্রী? ইডির মামলাতেই কি গ্রেপ্তারের আশঙ্কা রয়ে গেছে? কি মনে করছেন মহুয়া বা তৃণমূল, কৌশল কি? গ্রেপ্তারির আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে। তার কারণ যদি দেখা যায় সিবিআই দুটি দিকের দিকে নজর রাখতে হবে আমাদের। এক হচ্ছে যে কৌশল, অর্থাৎ কৌশলের কথা যেটা তুমি উল্লেখ করছিলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত সপ্তাহে কথা বলেন রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে এবং সেই কথোপকথনে মহুয়া মৈত্রের জেলবন্দি হওয়ার কথা উঠে আসে, জেল হওয়ার কথা উঠে আসে এবং সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে হাসিটা হাসেন সেটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ হাসি। সেই কথোপকথন কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে বিজেপির তরফ থেকেই। এটি একদিকে যেরকম রয়েছে, অন্যদিকে তেমনই দেখা যাচ্ছে যে যখন এর আগে যে সমস্ত প্রমিনেন্ট লিডারদের বিরুদ্ধে কারাপশনের মামলায়, কারাপশনের তদন্ত বা হোয়াইট কলার ক্রাইমের যখন তদন্ত সিবিআই শুরু করেছে, তার ক্ষেত্রে কিন্তু আর্থিক দুর্নীতির যে তদন্ত যখনই ইডি শুরু করেছে, সেই আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু ইডি তাদেরকে অ্যারেস্ট করেছে, সে অরবিন্দ কেজরিওয়ালই হোক বা হেমন্ত সোরেনই হোক। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মহুয়া মৈত্ররও কিন্তু গ্রেপ্তারির আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে এবং তৃণমূলও সেরকমই মনে করছে। ঠিকই মৈত্রী, কারণ এই আর্থিক তছরূপের মামলা, এই মামলা তাহলে
গ্রেপ্তারের আশঙ্কা থাকছে যখন, তার মানে রাজমাতাকে জেতাতেই অপারেশন মহুয়া, বিজেপির টার্গেট মহুয়া। মহুয়া মৈত্র কি বলছেন? আমাদের যেরকম মহিলা সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, বিজেপির সিবিআই, ইডি, এনআইএ আছে, ওদের তো ভাত হজম হয় না। আজকে আমি তো বললাম তো, ওদের তো আমরা যেরকম রোজ সকালে উঠে পুজো করি, রোজ সকালে উঠে কেস ফাইল করে, এটা আমার কিছু বিন্দু মাত্র যায় আসে না। আর্থিক তছরূপের মামলা করেছে ইডি, আর ইডির মামলাতেই গ্রেপ্তারের আশঙ্কা। গ্রেপ্তার হলে কি করবেন? গ্রেপ্তার হলে জেল থেকেই ভোটে লড়ে জিতবেন মহুয়া, দাবি করছেন কুণাল ঘোষ। মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্টও করে, মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে। যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, সেই জন্য মহুয়াকে এইভাবে টার্গেট করা হয়েছে। এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। একই সুর কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আপনি কি সাম্প্রতিক সময়ে যে ইডি বা সিবিআই যেভাবে আপনাকে হেনস্থা করছে বলে অভিযোগ, আপনি কি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন? আচ্ছা, আপনারা প্রত্যেকে এই কোয়েশ্চেন দিচ্ছে, আমার শুনে হাসি পাচ্ছে। আমাকে দেখে কি বিন্দুমাত্র মনে হচ্ছে আমার ভয় লাগছে? আমি দাপিয়ে ভোট করছি, আর আমি এটাও বলে দিচ্ছি যে এই জমানায় এই বিজেপি বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কেউ অ্যারেস্ট হয়, তাহলে এটা স্বাধীনতা সংগ্রামীদের অ্যারেস্ট হওয়ার মতো। যে যদি অ্যারেস্টও যদি কেউ হয়, আজকে অরবিন্দকে তুলে দিয়েছে, আজকে হেমন্ত সোরেনকে তুলে দিয়েছে। এই জমানায় এই পার্লামেন্ট থেকে যেখানে 142 বিরোধী সাংসদকে সাসপেন্ড করলো, সেখানে এক্সপেল হওয়া ব্যাজ অফ অনার ছিল। আর কৃষ্ণনগরের মানুষ যোগ্য জবাব দেবে। 2019 থেকে 2024 কি ব্যবধান বাড়বে? 100% বাড়বে, 100% বাড়বে। ঠিক দুদিন আগে তিনি বলেছিলেন যে এইসব নিয়ে তার কোনো ভয় নেই। তিনি নিজেকে দেখিয়ে বলছেন যে তিনি প্রচারে বেরিয়েছেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি গ্রেপ্তারি নিয়ে আদৌ আশঙ্কা প্রকাশ করছেন। টার্গেট মহুয়া, এ প্রশ্ন উঠছে। রাজমাতাকে জেতাতে অপারেশন মহুয়া, এ প্রশ্ন উঠছে। কারণ শুরুটা সেই ফোনের কথোপকথন থেকে। কোন ফোন? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির প্রার্থী, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, রাজমাতা অমৃতা রায়, তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, যে ফোনের কথা বিজেপি প্রকাশ্যে এনেছিল। এবং তখন মহুয়া প্রসঙ্গ উঠেছিল সেই কথোপকথনে। মহুয়া প্রসঙ্গে নরেন্দ্র মোদীর হাসি, সেই কথোপকথন আরেকবার শুনুন। जब आप क्षेत्र के लोगों से बात करती है, वो क्या बात करते हैं? अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है। और हम पूछते हैं कि महुआ मৈত্র का क्या होगा? बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं। हाँ जी। মহুয়া মৈত্র প্রসঙ্গ তখনও এসেছিল, জেল প্রসঙ্গ তখনও এসেছিল। তাপস রায় বিজেপির প্রার্থী, কলকাতা উত্তর থেকে, তৃণমূল থেকে কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। ইডির মামলা, ইডির তদন্ত, জেল, এই সব প্রসঙ্গে কি বলছেন শুনুন। বেশ কিছু তদন্ত চলছে এবং সেগুলো উচ্চ ন্যায়ালয় এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে। সুতরাং সেখানে তদন্তে কি বেরিয়ে আসবে, কি হবে না হবে, এবং এই তদন্তকারী সংস্থাগুলি কি করবেন না করবেন, একেবারেই সেটা কোর্ট মনিটরড তদন্ত সাপেক্ষ।